বিরোধীদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও ১লা জুলাই ২০২৪ থেকে দেশে কার্যকর করা হয়েছে ৩টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি ১৮৬০-এর পরিবর্তে কার্যকর করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩। ফৌজদারি কার্যবিধি অর্থাৎ দ্য ক্রিমিনাল প্রসিজার কোড সিআরপিসি ১৯৭৩-এর পরিবর্তে কার্যকর করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য আইন অর্থাৎ দি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর পরিবর্তে কার্যকর করা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩। এই তিনটে আইন সংসদে পাশ হয়ে যাওয়ার পরও বিরোধীরা এবং একাংশ আইনজীবী মহল বিলটি প্রত্যাহারের দাবিতে এখনো অনড়। একদিকে সরকার পক্ষ বলছে ব্রিটিশ আমলের আইনের পরিবর্তে নতুন আইনে নাগরিকদের অধিকার, নারী ও শিশু সুরক্ষা, ন্যায় বিচার পাওয়া এবং সংস্কারের ওপর জোর দিয়ে দেশের আইন ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়েছে। আর অন্যদিকে বিরোধীরা এবং একাংশ আইনজীবীদের দাবি এ আইনে ব্রিটিশ আমলের আইনের চেয়েও বেশি দমনমূলক এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অনেকে মনে করছেন নতুন আইনের কিছু ক্ষেত্রে ধারা উপধারাগুলো আরো কঠোর করা হয়েছে, নতুন আইনে শাস্তির বিধানও আরো কঠিন করা হয়েছে। তাই প্রশ্ন জাগে, দেশের ফৌজদারি আইন ব্যবস্থার এই পরিবর্তনে কেন সন্তুষ্ট নয় দেশের একাংশ আইনজ্ঞ মহল এবং বিরোধী দলগুলো? তাদের তোলা আপত্তিগুলোর পেছনে কি যুক্তি আছে? চলুন আজ নতুন তিনটি আইন নিয়ে আরো কিছু বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ১লা জুলাই থেকে কার্যকর হয়ে যাওয়া দেশে তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর স্থিতি দাশগুপ্ত। স্বাগত ম্যাডাম আপনাকে। ধন্যবাদ ম্যাডাম, অনেক কিছু জানার আছে আপনার কাছে আজ, কারণ এই যে তিনটি আইন কার্যকর হয়েছে, যদিও ২০২৩ সালে এই বিল পাশ হয়েছে এবং তখন থেকেই অনেকগুলো কথা, অনেক ধরনের কথা এই পক্ষের বিপক্ষে আমরা শুনছি। এখন জুলাইয়ের ১ তারিখ থেকে নতুন আইন কার্যকর হয়েছে। প্রথম জিনিসটা জানতে চাইবো আপনার কাছে যে ভারতবর্ষের আইন পরিবর্তনের এই মুহূর্তে কি প্রয়োজন ছিল? ভারতবর্ষে আইন পরিবর্তনের যে প্রয়োজনীয়তার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, এটা খুব একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আমি ধরবো, ভীষণই ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কেন আমরা ১ জুলাই থেকে নতুন ফৌজদারি আইন নিয়ে কথা বলছি বা এনফোর্সেবল হয়ে গেছে, এটা কেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, যদি আমরা দেখি এই প্রত্যেকটা আইন আপনি মেনশনও করছিলেন যে আইপিসি 1860-তে ছিল, দেন 1861-এ এসছে আমাদের নেক্সট যে নেক্সট আইনগুলি যেগুলি কথা বলছে, সিআরপিসির কথা বলে থাকি, দেন আমরা বলছি এভিডেন্সের কথা, এগুলি অনেক পুরনো এভিডেন্স, যেমন 1872-তে আছে, ঠিক আছে। যেমন যেটাকে আমরা সিআরপিসি 1973 বলে থাকি, 1861-এ এসেছিল, দেন মেজর অ্যামেন্ডমেন্ট হয় 1898-এ, দেন আবার হয় 1973-তে। অলদো 1973-তে যে আইনটা এখন আমরা চলে আসছিল আমাদের দেশে, সেটা মোর অর লেস কপি ছিল এই ব্রিটিশ আইনের, ঠিক আছে। তো সিন্স এত মানে 100 বছরের উপরে আমরা তাহলে বলতে পারি এই আইনগুলি আমাদের দেশে চলছিল। টাইম টু টাইম দেখা গেছে বিভিন্ন ল কমিশন কিন্তু নিজেদের রিপোর্টে সাজেস্ট করছিল যে বিভিন্ন জায়গায় আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মধ্যে বিভিন্ন সেকশনস আছে, এগুলিকে অ্যামেন্ড করার দরকার। টাইম টু টাইম দেখা গেছে এবং বিভিন্ন রিপোর্টস ওরা সাবমিট করেছে এবং জাস্ট একবার না, বারবার এই প্রশ্ন উঠে এসছে। আচ্ছা ম্যাডাম, এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। এই যে বারবার বলা হচ্ছিল যে ল কমিশন, আপনি বলছেন যে অ্যামেন্ড করার যে প্রস্তাব দিচ্ছিল, সেটা কারণটা কি ছিল? সেটা কি আইনের অপরাধের ধরনগুলো পাল্টে যাচ্ছিল, নাকি আইনের ফাঁক গলে অপরাধীরা বেরিয়ে যাচ্ছিল? কোনটা হচ্ছিল, নাকি দুটোই হচ্ছে? খুব ভালো প্রশ্ন করেছেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, সমাজ নিরন্তর পরিবর্তনশীল, এই কথাটা আমরা সবাই জানি। যে কথাটা আপনি বললেন যে সমাজ সিন্স পরিবর্তন হচ্ছে, ন্যাচারালি ক্রাইম করার প্রবণতা চেঞ্জ হবে, কারণ চেঞ্জ হবে, বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্স ডেভেলপ করবে যেটার কারণে কেউ ক্রাইম করতে পারে। এমন অনেক ক্রাইম এখন হয় যেটা আমরা 100 বছর আগে চিন্তাও করতে পারিনি, ঠিক আছে। অবভিয়াসলি উইথ সোসাইটাল চেঞ্জেস তো একটা কারণ ছিলই, কি সাজেস্ট করা হচ্ছিল যে যে লগুলি আছে বা ক্রিমিনাল ল স্পেশালি, এগুলিকে আপডেট করা দরকার। সোসাইটাল চেঞ্জ একটা হয়ে গেল। এর সাথে আরো কারণ যেটা হচ্ছে, আমরা গ্র্যাজুয়ালি একটা টেকনোলজিক্যালি একটা অ্যাডভান্সড
স্টেটে পৌঁছাচ্ছি অ্যাজ এ সোসাইটি। ঠিক আছে, যখন আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হচ্ছি, আমাদের যে ব্রিটিশ এরার আইনগুলি ছিল ততটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড সিস্টেমকে অ্যাডপ্ট করেনি বা ওটার মধ্যে ইনকর্পোরেটেড ছিল না। আচ্ছা, ঠিক আছে, তো টেকনোলজিটাকেও ইনকর্পোরেট করতে হবে, সমাজ যে চেঞ্জ হচ্ছে তাকেও অ্যাকসেপ্ট করতে হবে, এবং আমাদের থট প্রসেস চেঞ্জ হচ্ছে এর সাথে সাথে ক্রাইমের সেন্স এবং কি ক্রাইম হতে পারে তখন আর কি ক্রাইম এখন হতে পারে, এই দুটো টোটালি চেঞ্জ হচ্ছে। এইগুলি সেন্স চেঞ্জ হচ্ছে, তার জন্য ওরা বারবার সাজেস্ট করছিল যে আমাদের লসগুলিকে আপডেট করতে হবে। ওকে, এবং তার জন্যই প্রয়োজন পড়লো বা নতুন আইন নিয়ে আসার। অবশ্যই এখন অনেকেই বলছেন যে 80 থেকে 90% নাকি এই যে আইনগুলো আনা হয়েছে সেগুলো পুরনো যে আইনগুলো আইপিসি বা সিআরপিসি যেগুলো ছিল তারই কপি পেস্ট। এখন সেটা মানে কতটা সত্যি, এবং আপনারা তো পড়ছেন, আপনারা নতুন আইনগুলো সবগুলো পড়ছেন, অনেকেই বলছেন যে এই আইনগুলো পড়ে শেষ করতে, বুঝে শেষ করতেও কিছুটা সময় লাগবে, তো সেটা কতটা সত্যি, মানে এবং বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তনগুলো কি কি? 80% 90% কপি পেস্টটা কতটা সত্যি? এই কথাটা এক্স্যাক্টলি মানা যায় না, বিকজ একদমই কপি পেস্ট বলা যাবে না। অনেক কনসিডারেবল চেঞ্জেস হয়েছে, আমরা যেগুলি সময়ের সাথে সাথে যখন ইমপ্লিমেন্টেশন আমরা নিজেরাও দেখতে পাবো। অবভিয়াসলি আমরা সবাই স্টেক হোল্ডার্স, পার্ট অফ দ্য সিস্টেম, আমরাও চলছি, পড়ছি এবং জানতে পারছি। প্রত্যেকটা আইনের মধ্যে কনসিডারেবল চেঞ্জেস আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি চেঞ্জেস যেটা আমরা দেখতে পাই, শব্দাবলী যেগুলি চেঞ্জ হয়েছে, কনসেপচুয়ালি আমরা ক্রাইম এবং জাস্টিস সিস্টেমটাকে অন্যভাবে চিন্তা করতে চেষ্টা করছি। যেমন আপনি যেটা বললেন ইন্ডিয়ান পেনাল কোড 1860, ঠিক আছে, এটা কি ছিল? দণ্ডবিধি ছিল, যাকে আমরা বাংলায় যদি বলি দণ্ডবিধি ছিল। ব্রিটিশ আমলে হয়েছে, ওদের জন্য ভারতীয়রা একটা কলোনির পার্ট, এখানের মানুষ, এদেরকে দণ্ড দেওয়া হয় কোনো অফেন্স কমিট করলে, এটার জন্য পানিশ করছে। ঠিক আছে, কিন্তু এখন আমরা তা বলছি না, এখন আমরা চেঞ্জ করেছি, আমাদের কনসেপচুয়ালি আমরা চিন্তা করছি ক্রাইমটাকে ঠিক দণ্ডের পরিপ্রেক্ষিতে না, আমরা ভাবছি এটাকে কি ভারতীয় ন্যায় সংহিতা, ন্যায় দেওয়া হবে। ঠিক আছে, জাস্টিস ওরিয়েন্টেড হয়ে গেছে আমাদের কনসেপ্ট অফ এই যে পেনাল লস যেগুলি ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে কি তাহলে জাস্টিস পেতো না? তাহলে আমরা সেভাবে জাস্টিস ছিল, জাস্টিস ছিল অবভিয়াসলি একটা সাবজুগেটিং কনসেপ্ট ছিল যে এরা আমাদের আন্ডারে আছে, তো এদেরকে দণ্ড দেওয়া হবে, শাস্তিটা প্রাধান্য ছিল আগে। হ্যাঁ, শাস্তি দেওয়া, তো তুমি ক্রাইম করেছো তোমাকে পানিশ করা হবে। এখন হচ্ছে তোমাকে ক্রাইম অবভিয়াসলি আপডেট করা হয়েছে, ক্রাইমগুলিকেও আপডেট করা হয়েছে, অফেন্সগুলিকে আপডেট করা হয়েছে রাতো, এবং আমরা কনসেপ্ট যেটাকে বলতে চাইছি, এখন আমরা ন্যায়ের দিকে চলবো। দণ্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাস্টিস প্রসিজারের মধ্যে দুটো পার্টি থাকে, দুটো পার্টিকে আমরা ব্যালেন্সে আনতে চেষ্টা করব। ওকে, মানে যিনি অভিযোগ করছেন এবং যিনি অভিযুক্ত, হ্যাঁ, এই দুটো পার্টিকে আমরা ব্যালেন্স করতে চেষ্টা করব। জাস্ট মেয়ারলি যে ক্রাইম করেছেন, যাকে আমরা অ্যালিজড অ্যাকিউজড বলছি, তাকে শুধু পানিশ করাই আমাদের পারপাস হবে না, তাকে রিফর্ম করারও আমাদের একটা পারপাস হওয়ার চেষ্টা হবে। যে কারণে আপনি যে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, আমি এখানে একটু অ্যাড করছি, আপনি প্রশ্ন করেছিলেন মেজর চেঞ্জ, যেমন কমিউনিটি সার্ভিস। আচ্ছা, কমিউনিটি সার্ভিস কনসেপ্টে চলে এসেছে। যেমন আমরা এখন শুধু পানিশমেন্টের কথা বলছি না, যদি একটা কনসিডারেবল অফেন্স সে করেছে বাট যেটার পানিশমেন্ট খুব একটা হাই না, ইন দ্যাট কেস পেটি অফেন্স আমরা ধরতে পারি, এবং সে সাপোজ ফার্স্ট টাইম অফেন্ডার, মানে প্রথমবার সে ঘটনা ঘটিয়েছে, কোন একটা ক্রাইম সে কমিট করেছে, সেকেন্ড টাইম যদি অফেন্স করে থাকে তার পানিশমেন্ট কিন্তু বাড়িয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কিন্তু ফার্স্ট টাইম অফেন্ডার যদি হয় বা একটু লেসার অফেন্স যদি বলি বা পেটি অফেন্স যদি বলি, ওই কেসে ওকে কি একটা অপশন দেওয়া হয়েছে, সাপোজ সে থেফট করেছে, 5,000 টাকার নিচে একটা কোনো চুরি কিছু তার করা হয়েছে, এবং দেখা গেছে সে চুরি করার পরে জিনিসটা যা চুরি করা গেছিল তা রিস্টোর করে দিয়েছে, মানে যার থেকে নেওয়া হয়েছিল তাকে দেওয়া হয়ে গেছে, রিস্টোর করা হয়ে গেছে। ইন দ্যাট কেস সিন্স ও ফার্স্ট টাইম অফেন্ডার, তখন মানে প্রথমবার করেছে, তাকে একটা চান্স দেওয়া হচ্ছে কিসে? কমিউনিটি সার্ভিসে। আচ্ছা, ঠিক আছে, মানে এমন একটা সার্ভিস সে সমাজের জন্য করবে, সমাজের জন্য দেবে, বা সেবামূলক কাজ সে করবে, অবভিয়াসলি ডাইরেক্টেড বাই দ্য কোর্ট, যেই কাজটার এগেইনস্টে সে রেমিউনারেশন পাবে না, কিন্তু এই সমাজের সেবামূলক কাজের মাধ্যমে তার মধ্যে চেঞ্জ এক্সপেক্ট করছে। ওকে, এখানে এই যে কমিউনিটি সার্ভিসটা নিয়ে মানে একটা যে বিতর্ক বা যারা বলছে আপত্তি তুলছে, তারা বলছে যে এখানে দুটো আপত্তি শোনা যাচ্ছে এই কমিউনিটি সার্ভিসটা নিয়ে। এটা বলছে যে কাকে কোন মানে ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের রায় শোনানো হবে সেই এক্সপ্লেনেশনটা ক্লিয়ারলি মেনশন নেই এবারে নতুন আইনে। এটা এগ্রি করতে পারছি না, জাস্ট আমি বলে দিলাম।
আচ্ছা, আমি বলছি, আপনি বলবেন, বলছেন যে কাকে, ধরুন আপনি বলছেন এখন যে কমিউনিটি সার্ভিস, কাউকে বলা হলো যে আপনি কোন একটা জায়গা পরিষ্কার করবেন বা কোন একটা কাজ করবেন, কমিউনিটির জন্য কোন একটা কাজ করবেন, কিন্তু যেটার জন্য আপনি বললেন যে 5,000 টাকার নিচে থেফট হলে, এখন এটা একরকম অনেকগুলো ছোট ছোট অপরাধ প্রতিদিন হচ্ছে এবং সেখানে সেগুলো রিপোর্টেড হচ্ছে। এখন কোন ধরনের অপরাধের জন্য কি ধরনের কমিউনিটি সার্ভিস হবে সে এক্সপ্লেনেশনটা দেওয়া নেই, এক। দুই, যদি কোর্টের দ্বারা এমন কোন কমিউনিটি সার্ভিসের কথা বলা হয় যেটাতে উনি অপমানিত বোধ করেন, তাহলে এবং সেখানে উনি কি ধরনের পদক্ষেপ নিতে পারবেন কিনা সেখানে আর কিছু বলা নেই। এই ধরনের এক্সপ্লেনেশন মানে আপত্তি তোলা হচ্ছে, এখানে কোনো এক্সপ্লেন কিছু করা আছে নতুন আইনে? এইখানে আমি বলতে চাইবো সবচেয়ে বড় জিনিস হচ্ছে অবভিয়াসলি সবকিছু সেকশনে ডিফাইন করা যাবে না। আচ্ছা, সবকিছু সেকশনে অলওয়েজ ডিফাইন করা যাবে না, কিন্তু এক্স্যাক্টলি যা দরকার, যেটা মনে করেছে আমাদের সরকার এবং যারা পাস করেছেন লটা, প্রপার রিসার্চের পরে পাস করা হয়েছে। এরকম না যে হঠাৎ করে লটা পাস করা হয়েছে, প্রপারলি এটাকে ডিফাইন করা আছে এবং এটা নেসেসারি যা দেওয়া দরকার তা দেওয়া আছে। যেহেতু এখনো কেস ল তৈরি হয়নি নতুন আইন, তাহলে একই রকম থেফট, ধরুন আমি থেফটই বলছি বারবার, একই রকম থেফট না হয় যদি অন্য কোন ধরনের কোনটা ক্রাইম এখানেও হলো, আরো ভারতবর্ষে আরো 5টা জায়গায় হলো, একই সঙ্গে আইনগুলো চলছে, মানে সেখানে আইনি প্রক্রিয়া চলছে, তাহলে তো কেস ল নেই। ওনারা তো বলতে পারবেন না যে আগে এই ধরনের অপরাধের জন্য এই ধরনের কমিউনিটি সার্ভিস দেওয়া হয়েছে। তাহলে কি এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এরকম রায় এক এক রকম হতে পারে? সেটা তো সময়ের সাপেক্ষ ব্যাপার, বোঝা যাবে, সময় বলবে কোর্ট কিভাবে এটাকে নিচ্ছে। আর কোন এসওপি এস সাচ এখনো ডেভেলপ হয়েছে কিনা এটাও প্রশ্ন। অবভিয়াসলি এগুলি উইথ টাইম শেখা যাবে। এন্ড অবভিয়াসলি যেটা আপনি বললেন, প্রশ্নটা হচ্ছে ইউনিফর্মিটি, যেটা ভারতবর্ষে প্রত্যেক জায়গায় ইউনিফর্মিটি আনার, হ্যাঁ এই যে একরকম থাকার বিষয়টা বা ইউনিফর্মিটি আনার প্রচেষ্টা তো নিশ্চয়ই করবে। এরকম ডিসক্রিমিনেটরি কোনো কিছুই আমরা এক্সপেক্ট করতে পারি না। আর সবচেয়ে আমাদের মনে রাখতে হবে, ডিসক্রিমিনেটরি কোনো কিছুই যদি থাকে, আমাদের কাছে কনস্টিটিউশন আছে। ওকে, ফাইন। এখন শোনা যাচ্ছে যে নতুন আইনে পুলিশকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে, এতে আইনি প্রক্রিয়ায় কি ধরনের লাভ হবে? পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে বেশি, এটা তো ঠিক। পুলিশকে ক্ষমতা যেগুলি দেওয়া হয়েছে, অবভিয়াসলি আমি যেগুলি বলবো এগুলি অনেকটা পজিটিভ সাইড আমি বলবো। আচ্ছা, নেগেটিভ সাইড থেকে আমার মনে হয় পজিটিভ সাইডটা আমরা চিন্তা করলে ভালো হবে। কারণ নেগেটিভ সাইড যেমন আপনি অ্যালিজ করছেন, যে কথাটা আপনি বলছেন যে অনেক এলিগেশন আসছে যে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশকে ক্ষমতা যেমন কি হয়েছে, যেমন অনেক সময় কি হতো, কেস ফাইল হয়েছে, কেস ফাইল হওয়ার পরে পুলিশ রিপোর্ট এবং অ্যালাইড ডকুমেন্টস গুলি ডিফেন্ডেন্টকে দিতে হবে, তাকে দিতে হবে, এবং সে কি করছে, অনেক রকমের ট্যাকটিক ইউজ করে যাতে টাইমলি সেগুলি গ্রহণ না করে ডকুমেন্টস গুলি। এতে কি হয়, যে কেসটা প্রলং হয়ে যায়, অনেকটা সময় নিয়ে নেয়। তো এই সবগুলিকে অ্যাভয়েড করার জন্য এখন প্রসিজার আরো ইজি হয়ে গেছে। সে পুলিশের কাছে অথরিটি আছে, সে ম্যাজিস্ট্রেটের কাছেই জমা দিয়ে দেবে যে ডকুমেন্টস গুলি, সে ওখান থেকে কপিগুলি চলে যাবে এবং ইলেকট্রনিক্যালি এখন পাঠাতে পারে। যা যা নেসেসারি ডকুমেন্টস এখন ইলেকট্রনিক্যালি কমিউনিকেট করা যেতে পারে, যেমন কোনো সামন হোক, কোনো ওয়ারেন্ট হোক, এভরিথিং ইলেকট্রনিক্যালি কমিউনিকেট করতে পারে। আচ্ছা, মানে অভিযুক্তকে সামন পাঠানো হচ্ছে, সামনটা রিসিভ করলো না, সে আগে যেটা হতো, এখন রিসিভ না করলেও কোনো অসুবিধা নেই, ম্যাজিস্ট্রেটকে দিয়ে দেবে। না, সে বিষয় হচ্ছে না। সামন পুলিশ সেই ডকুমেন্টস গুলি আলাদা, যে কোনো ডকুমেন্ট ই সামন পাঠানো যাবে এবং ওয়ারেন্টও সে তাকে ইলেকট্রনিক্যালি কমিউনিকেট করা যাবে। এবং আরো যেমন মানে একটা সিম্পল আমি একটা জিনিস বলছি, অনেক সময় কি হয় যে আগে যেমন আইনের মধ্যে কি ছিল, সিআরপিসি তে যেমন আছে অ্যাডাল্ট মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি, সাপোজ অভিযুক্ত যাকে বলা হচ্ছে সে ঘরে প্রেজেন্ট নেই, সে ঘরে নেই, তার জায়গায় তার কোনো অ্যাডাল্ট মেল মেম্বারকে দিতে হবে। এখন এসব কথা নেই, এখন এনি অ্যাডাল্ট মেম্বার হয়ে গেছে, মানে জেন্ডার নিউট্রাল। মহিলাও যদি সে বয়স্ক মহিলা যদি থাকে, তা উপযুক্ত মহিলাকে সেই জিনিসটা ধরিয়ে দাও, এই কাগজটা ধরিয়ে দেওয়া যেতে পারে। এরকম ইজি প্রসিজার হয়ে গেছে। ইনস্টেড অফ সেইং কি এটা এখন খারাপ দিকে চিন্তা করা, আমার মনে হয় এটা পজিটিভ দিকটা চিন্তা করতে হবে। এই প্রসেসগুলি এতটা ফ্যাসিলিটেট করার কারণে কি হবে, আমার যেটা মনে হয়, এটা ফার্দার অবভিয়াসলি উইথ নেক্সট ফিউ ইয়ার্স আমরা আরো বুঝতে পারবো জিনিসটা কি হবে রেজাল্টটা। বেস্ট যেটা রেজাল্ট আমার মনে হয় আসবে, ওটা হচ্ছে কুইকলি ডিসপোজ হবে কেসগুলি, তাড়াতাড়ি শেষ হবে কেস। একদম। এখানে এখন জিরো এফআইআর এর কথা বলা হচ্ছে, ইএফআইআর এর কথা বলা হচ্ছে, বা নিজে যেখানে ক্রাইম যেখানে হয়েছে সেখান থেকে না করেও, সেই জায়গায় সেই থানাতে না গিয়েও কিন্তু অন্য জায়গা থেকেও করা যেতে পারে এফআইআর, এগুলো কথা বলা হয়েছে। কিন্তু যে আপত্তিগুলো উঠছে বা যারা এই আইনের বিরুদ্ধে কথা বলছেন,
ওনারা বলছেন যে, অভিযোগ করছেন যে এই যে এফআইআর নেওয়ার ব্যাপারটা, যেটা বলা হচ্ছে যে এখন পুলিশকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে পুলিশ আগে ইনভেস্টিগেট করবে যে এই ঘটনাটাতে এফআইআর পুলিশ নেবে কিনা, এটা কতটুকু, ক্রাইমটা কত বড় ক্রাইম, কত বছর সাজা হতে পারে এই ক্রাইমে, যদি ছোটখাটো সাজা হয় পুলিশ এখানে এফআইআর নাও নিতে পারে, এটা কতটা সত্য? এরকম কিছু নেই। ওর যদি মনে হয় সে কমপ্লেন করতে পারছে না পুলিশের কাছে, এমনও প্রসিজার দেওয়া আছে, সে ডাইরেক্টলি কোর্টে আগে যেটা হতো যে পুলিশ যদি এফআইআর না নিত সে কোর্টে যেত, এখন নাকি এসপির কাছে যেতে পারত, সে এসপির কাছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে সে ইনফর্ম করতে পারত ম্যাটারটা। এখন সে ম্যাজিস্ট্রেটের কাছেও দিতে পারে, ইনফর্ম করতে পারে, নতুন আইনের কাছে যেতে পারে, হ্যাঁ ম্যাজিস্ট্রেটের কাছেও সে কমপ্লেনটা ফাইল করতে পারে, তা সে সুবিধা এখানে করে দিয়েছে। জিরো এফআইআর আমার মনে হয় অনেকটা পজিটিভলি আমাদের নেওয়া উচিত। জিরো এফআইআর কনসেপ্টটা আগেও ছিল, আচ্ছা আগেও ছিল, হ্যাঁ এখন স্ট্যাটিউটারি প্রভিশন হয়ে গেছে, মানে স্ট্যাটিউটে আমরা লতে অ্যাক্টে দেখতে পাচ্ছি। আগে জুডিশিয়াল ডিকটাম ছিল বা জুডিশিয়ারি এই জিনিসটাকে প্রমোট করেছে যে অনেক সময় কি হতো, কেউ সাপোজ এখান থেকে ট্রাভেল করছে, আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছে বা কোথাও যাচ্ছে, সে অন দ্য ওয়ে কিছু, হ্যাঁ অন দ্য ওয়ে হয়েছে, বা সাপোজ সে ট্রেনে উঠছে, ওঠার সময় তার সাথে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু তার ট্রেন ধরতে হবে, সে উঠে গেছে ট্রেনে, সে নেমে ওই জায়গায় সে গিয়ে এফআইআর করতে পারবে। এখন জিরো এফআইআর কনসেপ্ট যেমন আগেও ছিল, যেটা ছিল যে এখানে অলদো জুরিসডিকশন না, ওখানে ঘটনাটা ঘটেনি, বাট ওই জায়গার পুলিশের কিন্তু দায়িত্ব সেটা নিয়ে নেওয়া। না সেটা পুলিশের দায়িত্ব আপনি বলছেন, কিন্তু এখানে অ্যাকাউন্টেবল পুলিশ আছে কিনা বা ছিল কিনা বা আগামী দিনে থাকবে কিনা, এখন হচ্ছে যে এখানে তো বলা হতো এফআইআর নিয়ে অভিযোগ কিন্তু সবচেয়ে বেশি, এটা আপনারাও শুনেছেন বা আমরাও শুনেছি, আমাদের কাছে এই অভিযোগগুলো আছে, পুলিশ এফআইআর নিচ্ছে না, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটা বরাবরই উঠছে। এখন সেটা কি পুলিশের জন্য আরো বেশি সুবিধা হলো যাতে এফআইআর পুলিশ না নিতে পারে? মিডিয়েট করাটা পুলিশের কাছে কি মানে আরো বেশি, মানে মিডিয়েটের কাজ করা, যেখানে ঠিক আছে এফআইআর না নিয়ে এখানে মিটমাট করে নাও ব্যাপারটা, এটা কি পুলিশের কাছে করার জন্য আরো বেশি হলো কি? আমার মনে হয় না এরকম কিছু হয়েছে, রাদার আমার মনে হয় এটা পজিটিভলি নেওয়া উচিত যে এখন যে এখানে পুলিশের মিটমাট করার ব্যাপার থেকে যেটা আমাদের পার্সপেক্টিভটা চিন্তা করা উচিত, জিরো এফআইআর যদি সে করতে পারছে, যে কমপ্লেন করছে তার জন্য এটা ভালো হয়েছে, সে যে জায়গায় থাকছে না কেন। আগে যে প্রশ্নটা উঠতো যে পুলিশ এফআইআর নেয় না, এই বিষয়টা এখন হবে না, এখন যেখানেই যাবে ম্যান্ডেটরিলি তার নিতে হবে, পুলিশের নিতেই হবে। কারণ কি অনেক সময় কি হয়, মানুষ জানতো না জিরো এফআইআর কনসেপ্টটা কি, রাইট, ওকে, হ্যাঁ এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, পুলিশ এফআইআরটা নেবে এবং ই এফআইআরও সে করতে পারবে। ওকে, এখানে একটা প্রশ্ন আরেকটা যাচ্ছে, এখানে দর্শক বন্ধুদের খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এটা মানুষের জানার দরকার। এফআইআরটার সঙ্গে মানুষের আইন সম্পর্কে সবাই হয়তো অবগত নাও থাকতে পারেন, কিন্তু মানুষ নিজের অধিকার সম্পর্কে মানুষ অবগত থাকেন, আমি কোনটা করতে পারি কোনটা করতে পারি না। এফআইআর সম্পর্কে যারা কোনো ধরনের সমস্যায় পড়ছেন, যখন এফআইআর করানি এবং অনেক সময় এইসব অভিযোগ শোনা যায় যে পুলিশ এফআইআর নিচ্ছে না, ম্যাডাম বলছেন যে জিরো এফআইআর এখন এফআইআর নিতে পুলিশ বাধ্য। কেউ আপনি যেটা বললেন যে আগরতলা থেকে ট্রেনে চড়ে ধর্মনগর যাচ্ছে, রাস্তায় ওনার সঙ্গে কিছু হলো বা ট্রেনে উঠতে গিয়ে কিছু হলো, উনি ধর্মনগর গিয়ে এফআইআর করতে পারেন। এখন সেখান থেকে উনি এফআইআর করবেন, ই এফআইআর করবেন, ই এফআইআর না, কিভাবে করবেন? ওখানে সে ই এফআইআর করাটা তো আলাদা বিষয়, সে ইলেকট্রনিক্যালি ওই থানা গিয়েও করতে হবে, জিরো এফআইআর কনসেপ্ট সেখানে পুলিশ নিতে বাধ্য, সেখানে পুলিশ নিতে বাধ্য, এবং পুলিশের ওখানকার পুলিশের দায়িত্ব হচ্ছে ওয়ান্স ফাইল হয়ে গেছে ম্যাটারটা তার কমিউনিকেট করা, যে এখানে আগে যেটা বলতে এটা আমার জুরিডিকশন না, এটা তো আপনার ওই থানাতে করতে হবে, এটা পুলিশ এখন আর বলতে পারবে না। ফাইন, ওকে, এবার হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে পুলিশকে, ওই যে আবার প্রথম প্রশ্নে ঘুরে আসছি, পুলিশকে ইনভেস্টিগেট করার যে বলছে যে কি আগে একটু ইনভেস্টিগেট করে দেখবে, তারপর পুলিশ তারপর যদি মনে করে যে এফআইআর নিতে হবে নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন ওনার আগরতলার কেসটা ধর্মনগর যখন নিতে যাবে, তখন বলবে না যে আমরা একটু ইনভেস্টিগেট করিনি তারপর আপনি এফআইআর নেবেন? না, এরকম কিছু না, পুলিশ নিতে বাধ্য। তাহলে কোন জায়গায় পুলিশ বাধ্য হচ্ছে কি, অ্যাকাউন্টেবল হচ্ছে কি? অবভিয়াসলি পুলিশ অ্যাকাউন্টেবল হচ্ছে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের বুঝতে হবে, এই আইন তিনটা ক্রিমিনাল ল যদি আমরা একটু ওভারভিউ নিয়ে থাকি, পুলিশের রোল কিন্তু বিশাল। আচ্ছা, পুলিশের রোল বিশাল এখানে, অবভিয়াসলি অ্যাকাউন্টেবিলিটি পুলিশেরও দিয়ে দিয়েছে, যেমন টাইমলি ডিসপোজ করতে হবে, এবং তার টাইমলি ডিসপোজ করা, এবং এই যে বলছেন আপনি ইনভেস্টিগেশন করলো না, হ্যাঁ ইভেন তার আগে কি হতো, কেস সাপোজ ফাইল হয়েছে, ওকে, যে ফাইল করেছে সে জানতেই পারছে না তার কেস কোথায় যাচ্ছে, কতটুকু ইনভেস্টিগেট হয়েছে, কোন স্টেজে আছে। এখন কিন্তু স্ট্যাটিউটরিলি এখন ম্যান্ডেটরি করে দিয়েছে, উইদিন আ সার্টেন পিরিয়ড পুলিশের কিন্তু কতটুকু অগ্রগতি হয়েছে কেসে তা ইনফর্ম করতে হবে। আচ্ছা, কাকে ইনফর্ম করতে হবে? যে ফাইল করেছে। ওকে, এখন তাহলে একটা জিনিস হচ্ছে যে আরো কিছু কথা বলা হয় যে পুলিশ আগে অভিযুক্তকে কতদিন রিমান্ডে রাখতে পারত, এবং সেটা কখন, পিরিয়ডটা কখন, কবে থেকে কবের মধ্যে কতদিন রিমান্ডে রাখতে পারতো। আগে 14 দিন রাখতে পারত খুব সম্ভবত, যতটুকু শোনা যায়। এখন নাকি পুলিশ 60 থেকে 90 দিন রাখতে পারবে রিমান্ডে।
এটা ঠিক কিনা, এই নতুন আইনে কি এটা করা হয়েছে কিনা, এবং রিমান্ডের ব্যাপারটা কি হয়েছে? রিমান্ডের ব্যাপারটা যেটা হয়েছে, দেখুন আপনি যে কথাটা বলেন সেটা সে অলওয়েজ রাখতে পারবে, অবভিয়াসলি উইথ দ্য পারমিশন। কোর্ট দেখবে তার ভ্যালিড রিজন আছে কিনা। আচ্ছা, ভ্যালিড রিজন থাকলে অবভিয়াসলি তাকে পারমিট করা হবে, যে এক্সট্রা তাকে যদি রাখার দরকার পড়ে তখন রাখা হবে কাস্টাডিতে। মানে কাস্টাডিতে, পুলিশ কাস্টাডিতে তাহলে কি মানে 90 দিন থাকতে পারবে? এখন ব্যাপারটা কি 90 দিন থাকতে পারবে নাকি 90 দিনের মধ্যে 14-15 দিন, মানে 15 দিন থাকতে পারবে, কোনটা? মানে না, 90 দিন রাখতে পারবে এজ সাচ কনসেপ্ট না। ব্যাপার হচ্ছে যেটা আপনি 15 দিনের কথা বলেন, 90 দিনের কনসেপ্টটা দেওয়া হয়েছে, বাট অবভিয়াসলি উইথ ডিউ পারমিশন। যদি হ্যাঁ, উইথ ডিউ পারমিশন, এই ডিউ পারমিশনটা তাকে দিতে হবে। প্রসিজারাল ইস্যুস আছে এখানে, অবভিয়াসলি উইথ এখানে দেখতে হবে যে কোর্ট ডিরেকশন দিচ্ছে এবং কোর্ট তদারকি করবে যে কেন তাকে রাখার দরকার পড়ছে। এই জিনিসগুলি কিন্তু কোর্ট এখানে আছে। শুধু যে এরকম না যে শুধু পুলিশ আছে আর যাকে ধরে রেখেছে সে আছে, অ্যাকিউজড আছে, তাদের দুজনের মধ্যে কিন্তু রিলেশনটা শুধু চলছে না, এখানে মাঝখানে কিন্তু কোর্ট সিস্টেম আছে। আর আমাদের ট্রাস্ট করতে হবে আমাদের জুডিশিয়ারিকে। এই কনসেপ্ট আমাদের বুঝতে হবে যে শুধু আমরা কেন ভাবছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শুধু আমাদের পুলিশ আছে। না, প্রশ্ন এটাই আসছে, বা যারা অভিযোগ করছে, অভিযোগের উত্তরই আমি বলছি। হ্যাঁ, সেই অভিযোগটা এই জায়গাটাতেই আসছে যে কারণ এগুলো আমাদের কথা নয়, আর আমরা অবশ্যই আইন বুঝি না, আইন আপনারা বোঝেন। অভিযোগ করছে যে কোর্টের কাজ কমিয়ে দেওয়া হয়েছে, কোর্টের হস্তক্ষেপ। আগে যে বারবার বলা হতো যে কোর্ট হস্তক্ষেপ করছে, আদালত হস্তক্ষেপ করছে, সেটা নাকি কমে যাচ্ছে। সেটা কতটুকু সত্যি? পুলিশের কাছে ক্ষমতা বেশি যাচ্ছে, বলা হচ্ছে যে পুলিশি রাজ আসবে, বলা হচ্ছে যে কোর্টের ক্ষমতা কমে যাচ্ছে, কোর্টকে হস্তক্ষেপ করার যে জায়গাগুলো সেগুলো কমিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক? না, আবার আমি বলবো যে এই কথাটা আমি সমর্থন করতে পারছি না। কোর্টের রোল কোনোদিনই কমে যাবে না। কোর্ট একটা বিরাট রোল প্লে করে যখনই আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কথা বলি। পুলিশের যে রোলটা অবভিয়াসলি এখানে ভীষণ ইম্পর্টেন্ট। পুলিশের সে ইনকোয়ারি করবে, সে টোটাল ম্যাটারটাকে ইনভেস্টিগেট করার পরে তার অ্যাকর্ডিংলি সে চার্জশিট জমা দেবে এবং আগের যে প্রসিজারগুলি সে তা করবে। এখানে যে কোর্টের রোলটা, এটা আমাদের কিন্তু ভুলে যাওয়া উচিত না। কোর্টের রোল কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্ট রোল, এন্ড সবচেয়ে মনে রাখতে হবে, আমি সবসময় বলি সংবিধানের উপরে বিশ্বাস রাখা। সংবিধান অনুযায়ী সবকিছু হবে, সংবিধানের বিয়ন্ড গিয়ে কোনো কিন্তু কিছু হচ্ছে না। আমাদের এই ট্রাস্টটা করতে হবে। অবভিয়াসলি যে কথাগুলি আপনি বলছেন, ক্রিটিসাইজ করার জন্য অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি উইথ টাইম আমাদেরও বুঝতে হবে যে এগুলি যা হবে, লুপহোলস আছে কি আছে না, এটা যতক্ষণ প্র্যাকটিক্যালি হচ্ছে না ততক্ষণ আমরা এটা বুঝতে পারবো। আমরা আরেকটু দিকে দেখি। আরেকটা দিক হচ্ছে যে এবার বলা হচ্ছে যে নতুন যে এই আইনগুলোতে শিশু এবং নারীদের সুরক্ষার ব্যাপারটা খুব গভীরভাবে দেখা হয়েছে। ওভারভিউতে বলা হচ্ছে যে 12 বছরের নিচে কোনো মেয়েদের রেপ কিংবা গ্যাং রেপে ক্ষেত্রে সেখানে যাবজ্জীবন কিংবা ফাঁসি পর্যন্ত হতে পারে অভিযুক্ত। এখন এর পাশাপাশি আরেকটা কথা শোনা যাচ্ছে যে চাকুরি বা বিবাহের প্রলোভন দিয়ে কারোর সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয় তাহলে সেটাকে সেখানে মানে দণ্ডটা যেটা সেটাকে আরো কঠোর করা হয়েছে। এছাড়া শিশু এবং নারী সুরক্ষার জন্য কি ধরনের নতুন আইনে কি ধরনের বিধি? হ্যাঁ, আপনি কথাটা ঠিক বলেছেন। শিশু এবং নারীদের জন্য স্পেসিফিক্যালি এই আইনটা ভীষণভাবে কাজ করেছে। আপনি এই যে এখন বলছিলেন রেপ এর ঘটনাগুলি, গ্যাং রেপ স্পেশালি, যে মাইনর গার্লের ব্যাপারটা ছিল, এই জায়গায় এখন এখানে কি করে দিয়েছে, 18 বছরের ব্যাপারটা লিখেছে, উইমেন বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স করে দিয়েছে। ওকে, তো ওদের যদি কোনো গ্যাং রেপের যদি কোনো সিনারিও থাকে, এরকম কোনো অফেন্স হয়ে থাকে, সেখানে ন্যাচারাল লাইফ অবধি অ্যালিস্ট পার্সনের যে অ্যাকিউজড, ওর ন্যাচারাল লাইফ অবধি সে যাবজ্জীবন কারাবাস সে পেতে পারে, এর সাথে ডেথ পানিশমেন্ট বা ক্যাপিটাল পানিশমেন্ট সে পেতে পারে, তা অবশ্যই দেওয়া আছে। এর সাথে অবভিয়াসলি যেটা আপনি বললেন যে কোনো এরকম তাকে প্রলোভন দেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এটাও ইনক্লুড করা হয়েছে। এর সাথে সাথে যেটা আমি বলবো যে আরেকটা আমি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমি দেখছিলাম, এই যে আমাদের নাগরিক সুরক্ষা সংহিতার মধ্যে একটা জায়গায় আছে যে উইটনেস হওয়ার জন্য, উইটনেস যদি সাপোজ কোনো মহিলা হয়, কোনো মহিলা হয় বা সাপোজ কোনো বয়স্ক মানুষ হয়, লাইক 60 ইয়ার্স এন্ড অ্যাবাভ, ইন দ্যাট কেস, হ্যাঁ, সিনিয়র সিটিজেন, অথবা কোনো অসুস্থ মানুষ যদি হয়, ওদের কেসে কেমন বলে দিচ্ছে, নট নেসেসারি যে সে যেতে হবে, হ্যাঁ ফিজিক্যালি সে অডিও না, ইন দ্যাট কেস পুলিশ ইজ বাউন্ড টু গো টু দ্য রেসিডেন্স, ওই পার্সনের বাড়িতে গিয়ে সে
তার সাক্ষ্য ওখানে গিয়ে রেকর্ড করবে। এবং আপনি যে মহিলাদের কথা বললেন, যেটা আগে যেটা হতো না, অনেক সময় কি হয় যে রেপ ইনসিডেন্টস গুলি বা রেপ অফেন্সেস গুলির মধ্যে কি হয়, বারবার তার সাক্ষ্যটা দিতে হয়, তার সাথে কি ঘটেছে, এটা একটা ট্রমা, বারবার বলতে হয়। হ্যাঁ, তার জন্য একটা ট্রমা। এখন এই কনসেপ্টটা ইনসার্ট করা হয়েছে যে নতুন আইনের মধ্যে, যেটা হচ্ছে অডিও ভিজুয়ালি তাকে রেকর্ড করে নেওয়া হবে। তার হ্যাঁ, সে বললো, তাকে অডিও ভিজুয়ালি রেকর্ড করা হচ্ছে, সে কি বলতে চাইছে, এবং তার পুরো সাক্ষ্যটা নিয়ে নেওয়া হবে। তো দিস উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অরিজিনাল এভিডেন্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটা বিরাট, আমার মনে হয় একটা বিরাট ডেভেলপমেন্ট এখানে হয়েছে। ওকে, আজকেই খুব সম্ভবত যতটুকু আমি দেখছিলাম, একটা খবর পড়ছিলাম, মধ্যপ্রদেশে খুব সম্ভবত, ইফ আই এম নট রং, এটি পুরনো একটি ঘটনাতে যেখানে 10 বছরের একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে সম্পর্ক ছিল। পুরনো আইনেই সেটা বিচার হয়েছে এবং রায় দিয়েছেন বিচারক। 10 বছরের সম্পর্ক ছিল বা শারীরিক সম্পর্ক ছিল, সেখানে বলা হয়েছে মহিলা কেস করেছিলেন, রেপের কেস করেছিলেন অ্যাগেনস্ট দ্য মেন, এবং এরপর কোর্ট বলেছে 10 বছর দুজনই শিক্ষিত, দুজনই অ্যাডাল্ট, 10 বছর সম্পর্ক যখন ছিল সেটা কিছুতেই রেপ কেস হতে পারে না, সেটা সহমতেই নিশ্চয়ই সেটা সহবাস হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে নতুন কেসে যে বলা হয়েছে যে এই যে আগে দেখা যেত আমাদের কিছু কেস আসতো যে 5 বছর ধরে আমাকে রেপ করছে বা 3 বছর ধরে আমাকে রেপ করছে, করে তারপর হঠাৎ করে একদিন রেপ কেসের কেস দেওয়া হলো কোন একজন পুরুষের নামে, হয়তো সহমতি কিন্তু সহবাস করছে, কিন্তু যখন দেখা গেল বিচ্ছেদ, মানসিকভাবে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, তখন এসে রেপ কেসের কেস দেওয়া হচ্ছে এবং পুলিশ সেই কেসগুলো নিত। এখন কি সেটা কোনো পরিবর্তন হয়েছে? দেখুন, আপনি যে কথাটা বললেন যে কোনো এরকম তাকে প্রলোভন দিয়ে বলা হলো যে আমি বিয়ে করবো, প্রলোভন দিল, হ্যাঁ, বিয়ের প্রলোভন দিল, এই ঘটনাগুলি, হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য এগুলিকে ইনসার্ট করা হয়েছে, এটা সত্য। কিন্তু স্পেসিফিক্যালি স্পিকিং, আপনি যে কথাটা বলছেন, এগুলি তো অবভিয়াসলি সোসাইটাল চেঞ্জের সাথে সাথে অনেক ধরনের নতুন প্যাটার্ন অফ ক্রাইমস ডেভেলপ করে থাকে। নিউ প্যাটার্ন, যেটা আপনি বলছেন যে 10 বছরের রিলেশনশিপ ছিল, 5 বছরের রিলেশনশিপ ছিল, সে হঠাৎ করে বিচ্ছেদ হওয়ার পরে বলছে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, এক্স্যাক্টলি আমরা ডিসকার্ড করতে পারবো না। ওকে, ডিসকার্ড আমরা করতে পারবো না, বিকজ একজন মহিলা যখন এই ঘটনাটা বলছে, আমার ট্রাস্ট করতে হবে তাকে। এখন অবভিয়াসলি এই জায়গায় একটা বিষয় হচ্ছে গিয়ে যে যার এগেইনস্টে ম্যাটার হয়েছে তার প্রুফ করতে হবে সে তা করেনি, সেটা তো থাকছে। কিন্তু অবভিয়াসলি এই যে কোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, কোর্ট একটা বিরাট রোল প্লে করে, বিকজ তখন যখন এই ধরনের কোনো বিষয় হয়, জাস্ট মিয়ারলি একজনের কথার উপরে তো নিশ্চিত কাউকে পানিশ করা হচ্ছে না, কোর্ট এখানে অ্যাক্টিভ রোল প্লে করবে। এখনো এই আইনগুলির মধ্যে যে পার্টিকুলারলি এখন যে নতুন আইন যেগুলি আছে, কোর্ট অ্যাক্টিভ রোল প্লে করবে এখানে, যে ইন অর্ডার টু সি কি রিয়েলি ঘটনাটা কতটুকু সত্যি, হ্যাঁ, এবং অবভিয়াসলি পুলিশের রোল তো আছে। হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে ভিডিওগ্রাফির কথা বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে? কি ভিডিওগ্রাফি, মানে যেখানে ক্রাইমটা হয়েছে সেটার ভিডিওগ্রাফি, নাকি মানে কোনো রিঅ্যাক্ট করে তারপরে ভিডিওগ্রাফি? কিসের ভিডিওগ্রাফি? না, বেসিক্যালি কি হচ্ছে যে সাপোজ 7 ইয়ার্স এর বেশি বোধহয়, ইফ আই এম নট রং, যদি কোনো পানিশমেন্ট থাকে, এরকম ধরনের কোনো অফেন্স হয়ে থাকে, ইন দ্যাট কেস ফরেনসিক টিম আসবে, দেন ফরেনসিক ওরা ওখানে থাকবে এবং অ্যাকর্ডিংলি ওরা চেক করবে সবকিছু, হ্যাঁ, ক্রাইম সিনে আসবে এবং ওখানে ওরা প্রেজেন্ট থেকে সবকিছু করবে। তো ফরেনসিক্স এর রোলটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এন্ড ভিডিওগ্রাফি অবভিয়াসলি পুরোটা ওইখানে ঘটনা যা ঘটেছে তাকে ভিডিওগ্রাফ করে রাখা হবে, বিকজ মোর অর লেস কি হয়, যেটা আমাদের ট্রেডিশনাল সিস্টেমে কি হচ্ছে, ডকুমেন্টেশন ছিল, মোর ট্রেডিশনাল ডকুমেন্টেশন, কাগজপত্রের কথা। এখন কাগজপত্রের কথা হলে অনেক সময় কি হয়, টেম্পারিং হতে পারে, এভিডেন্স টেম্পারিং হতে পারে, কাগজ হারিয়ে গেছে, কাগজে কিছু চেঞ্জেস করা হলো, তো বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে। বা অনেক সময় কি হয়, সিম্পল একটা আমি কথা বলছি, যেমন অনেক সময় কি হয়, সাপোজ কি উইটনেস সার্চ সিজার হচ্ছে, কোথা থেকে কোনো জিনিস নেওয়া হচ্ছে, সার্চ এন্ড সিজার যেটা হয়, তখন কোনো উইটনেস ওখানে থাকলো, সে ওই সময় ভয় পেলো যে আমি বলবো না, বা কেউ যদি বললো হ্যাঁ হ্যাঁ আপনার টেনশন নেই, পুলিশকে বললে আমি পরে দিয়ে আপনার সাথে থাকবো, কেসের সময় আমি সাক্ষী দেবো, কিন্তু পরে গিয়ে সে বলে আমি ভুলে গেছি, বিকজ প্রলং চলে কেসগুলি 2 বছর 3 বছর, সে গিয়ে বলছে আমি ভুলে গেছি ম্যাটারটা, আমার মনে নেই। অথবা ইন্টারেস্ট, লস অফ ইন্টারেস্ট হয়, এটা কনসিডারেবল টাইমের পরে কে হঠাৎ তাকে ডাকা হয়, সে বললে তার ইন্টারেস্ট নেই বা সে আর বলবে না, তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এখন এই জিনিসটা অনেকটা কমে আসবে, যেটা ভিডিওগ্রাফির কনসেপ্ট, ইভেন এই উইটনেসকেও ভিডিওগ্রাফ করে রাখা যাবে, যে তাকে মানে অডিও ভিজুয়ালি সে তার উইটনেস দিয়ে দেবে। এখন এই ভিডিওগুলো যে রাখা হবে, ভিডিওকে তো আগেও ডক্টর হওয়ার সম্ভাবনা ছিল, এই ভিডিওতে এখনো ডক্টর হওয়ার সম্ভাবনা থাকবে, এটা কি তাহলে কার উপর, সেই আবার কনস্টিটিউশনের উপর বিশ্বাস রাখতে হবে, না এখানে পুলিশের উপর বিশ্বাস রাখতে হবে? তাহলে কারণ এগুলো থাকবে কার কাছে? এগুলো থাকবে পুলিশের কাছে।
হ্যাঁ অবশ্যই পুলিশের কাছেই থাকবে, বাট হ্যাঁ অবভিয়াসলি কনস্টিটিউশনাল ট্রাস্ট যেটা বলছেন এটা তো অবশ্যই আছে, বাট হ্যাঁ এই কথাটা যেটা আছে এটা একটা সো কল্ড একটা ক্রিটিসিজম আসছে যে টেম্পারিং হতে পারে, বিকজ এটা একটা ডিজিটালি রাখা হচ্ছে বা এটা কারাপ্ট হয়ে যেতে পারে। জগতে একদমই ডক্টর হওয়া একদমই একটা ডক্টর হতে পারে, একটা যেটা হতে পারে কি টেম্পারিং হতে পারে, এর সাথে সাথে যেটা হচ্ছে কারাপ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ তো ফাইল নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে একটা এভিডেন্স ফ্যাক্টর আমি যেটা খুব সুন্দর একটা কথা বলবো যে এনি ইলেকট্রনিক ও ডিজিটাল রেকর্ড সেটা যে জায়গায় হোক না কেন, টেম্পোরারি ফাইল হোক বা অটোমেটেড ফাইল হোক, যেরকমই ফাইল হোক না কেন, সেই ফাইলটা যে কপিটাই থাকবে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অরিজিনাল। ঠিক আছে, টেম্পোরারি ফাইল আছে আরেকটা উড়ে গেছে, হ্যাঁ সিস্টেম থেকে উড়ে গেছে, তো টেম্পোরারি একটা ফাইল কারোর কাছে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অরিজিনাল ওয়ান। অবভিয়াসলি এখানে ওয়ান সেকেন্ড সিস্টেম ডেভেলপ করতে হবে, আবার সময়ের সাথে আমরা বুঝতে পারবো এটা প্র্যাকটিক্যালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে, বিকজ এটা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু। আমাদের সিস্টেম কতটা ইনফ্রাস্ট্রাকচার ওদের কাছে আছে যে ওরা এই যে এভিডেন্স গুলি কালেক্ট করছে প্রপারলি এটা রাখা এবং এটার অথেন্টিসিটি মেইনটেইন করা, এটা যাতে কেউ টেম্পার না করতে পারে বা কারাপ্ট না হয়ে যায়, অ্যাবসলিউটলি এটা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, এটা উইথ টাইম ডেভেলপ হবে। ফাইন। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার জানিয়ে রাখি আমাদের সঙ্গে আজ ডক্টর স্থিতি দাশগুপ্ত রয়েছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে। আমরা নতুন যে 3টে আইন, ভারতীয় ন্যায় সংহিতা, এরকম যে 3টে আইন হয়েছে, এই 3টে আইন নিয়ে কিন্তু আজ আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি। ইন্টারেস্ট কোন জায়গায় আমাদের, সাধারণ মানুষ যেন কোনোভাবে কোনো কিছুতে আইন যেন বঞ্চিত না হন। নতুন আইন হয়েছে, সেই আইনগুলোতে অধিকার কি বলা হয়েছে, কি কি ধরনের পরিবর্তন হয়েছে, তার ধারাবাহিকভাবে কিন্তু আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, টকশোতে আলোচনা করছি, আমরা করার পর আপনাদের সামনে তুলে ধরছি। ম্যাডাম, ইন্ডিয়ান পিনাল কোডের 124-এর এ ধারায় সেডিশন ল কি ছিল একটু আপনার কাছে আরেকবার নতুন করে আমরা জানবো। শোনা যায় যে ভারতীয় ন্যায় সংহিতায় রাষ্ট্রদ্রোহ আইন উঠে গেছে, অনেকেই বলছেন যে এই রাষ্ট্রদ্রোহ আইনটা উঠে গেছে, অনেকেই বলছেন আবার যে ভারতীয় ন্যায় সংহিতার 150 নম্বর ধারায় এই আইনকে আরো কঠোর করা হয়েছে। এখন এই ধারায় কি বলা হয়েছে, 124-এর এতে কি বলা ছিল ইন্ডিয়ান পিনাল কোডের, আর ভারতীয় ন্যায় সংহিতার 150 নম্বর ধারায় কি বলা হয়েছে? সেকশন 124 এ ধারা যে কথা আপনি বলছেন সেটা আইপিসি তে ছিল। 124 এ যেটা সিডিশন বলা হয়, সিডিশন একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড প্রভিশনস অফ আইপিসি, ভীষণ ডিবেট হয়, বিকজ বলা হয় এটা ব্রিটিশ এরা থেকে আছে এবং ফর দেম আমরা একটা কলোনির মধ্যে ওরা রাজত্ব করছে এবং তাই এটা অ্যাজ ইফ ইট ইজ লাইক রাজদ্রোহ, বাংলায় যদি বলি রাজদ্রোহ, হ্যাঁ তো রাজদ্রোহ আমরা বলতে পারি যে একদম পুরো রাজার এগেইনস্টে গিয়ে কথা বলছি আমি, বা এরকম কিছু করছি which is against the state, that is sedition, ঠিক আছে, এটা রাজদ্রোহ হচ্ছে। On the contrary 152, if I'm not wrong, section 152 বিএনএস এর মধ্যে যেটা দিয়েছে, এটা কনসেপ্টটা যেটা ডেভেলপ হয়েছে ইট ইজ দেশদ্রোহ। সাপোজ সোভারেনিটি এন্ড ইন্টিগ্রিটি, সার্বভৌমতা, ভারতবর্ষের সার্বভৌমতার এগেইনস্টে কিছু কেউ করলো, বা সিজেশনিস্ট যেই কোনো আইডিওলজি নিয়ে কেউ আছে, সিজেশনিস্ট মানে দেশ থেকে আলাদা হয়ে যাওয়ার, সিজেশনিস্ট বা কোনো আর্মড রেবেলিয়ন, এই কনসেপ্টস গুলি যদি কেউ এরকম নিয়ে অফেন্স কোনো কমিট করলো, এই কনসেপ্টস গুলি ইনসার্ট করা হয়েছে আমাদের এখনের প্রেজেন্ট পিএনএস এর মধ্যে। তো ব্যাপারটা কনসেপচুয়ালি ডিফার করে গেছে। এখন আমাদের তাহলে কি আগে ছিল আপনি বলছেন আগে ছিল রাজদ্রোহ, হ্যাঁ এখন হয়ে গেছে এটা দেশদ্রোহ, দেশদ্রোহ বলতে পারি এখন, কনসেপ্টটা দেশদ্রোহ হতে পারে, যেমন সোভারেনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, মানে এমন কিছু করলো যেটা আমাদের ভারতবর্ষের সার্বভৌমতাকে চ্যালেঞ্জ করছে বা ডিস্টার্ব করছে, বা ইন্টিগ্রিটি, এই ইন্টিগ্রিটিকে ডিস্টার্ব করছে, অথবা কোনো এরকম কোন অ্যাক্টিভিটি করছে যেটা আমি বলতে পারি যে দেশকে হ্যাম্পার করতে হবে, দেশের যে কনসেপ্ট আছে, আমাদের দেশের যে ইউনিটিটা, এটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? তাহলে অনেক যেখানে যারা আপত্তি করছেন এই আইনটা নিয়ে, তারা বলছেন যে নতুন আইনগুলোতে এই ব্যাপারটাতে, এই সিডিশন লটাতে বলা হচ্ছে যে বাক স্বাধীনতার জন্য এটা উদ্বেগ বাড়াচ্ছে, বাক স্বাধীনতা মানুষের রোধ হবে, কারণ বলা হচ্ছে যে এই যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে, সেখানে দেশের সরকার যারা রয়েছে, রাষ্ট্র যারা রয়েছে, কারণ আমরা দেশদ্রোহ কথা বলছি, রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহ, রাজদ্রোহ 3টে আলাদা জিনিস। সেখানে রাষ্ট্রদ্রোহ যদি করা হয় তাহলে তো রাষ্ট্রে যারা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা রাষ্ট্রদ্রোহ, দেশদ্রোহ। এবং এটা কি দেশদ্রোহ না রাষ্ট্রদ্রোহ? দেশদ্রোহ বলা যেতে পারে। 152 যেটা প্রেজেন্টলি আছে, এটা আমি দেশদ্রোহ কনসেপচুয়ালি বলতে পারি, দেশদ্রোহ বলা হয়েছে, দেশদ্রোহ বলতে পারি। আচ্ছা, যেমন আমি জাস্ট টেকিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাক্ট।
অ্যাক্টের মধ্যে যেমন নিউ সেকশন অন অ্যাক্টস অফ দেশদ্রোহ আমরা বলতে পারি। আচ্ছা, মানে এখানে কি বলা হচ্ছে, অ্যাক্টস অফ এন্ডেঞ্জারিং সোভারেনিটি, ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া? হ্যাঁ, অ্যাক্টস অফ সিজেশন, আর্মড রেবেলিয়ন, সাবভার্সিভ অ্যাক্টিভিটি, সেপারেটিস্ট অ্যাক্টিভিটি অর এন্ডেঞ্জারিং সোভারেনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। তাহলে এটা কি দেশদ্রোহ হলো নাকি রাষ্ট্রদ্রোহ হলো? দেশদ্রোহ বলতে পারি। ম্যাডাম, দেশ আর রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য? দেশ কনসেপ্ট, আপনি যেটাকে রাষ্ট্র বলছেন, বাংলায় রাষ্ট্র বলছেন, দেশ বলছেন, স্টেট কনসেপ্টটা যেটা আপনি, যেটা আমার জন্য দেশ, আমার জন্য আমার কান্ট্রি, ঠিক আছে, আমার কান্ট্রির এগেইনস্ট আমি কিছু করলাম, এমন কিছু করলাম যেটা আমার দেশের সার্বভৌমতাকে অফেন্ড করছে, এমন কিছু করলাম যে আমার দেশের মধ্যে সাপোজ কোনো সেপারেটিস্ট মেন্টালিটি আমি নিয়ে আসছি, আমার দেশকে ভেঙে দিতে আমি চেষ্টা করছি, এই ধরনের কোনো ঘটনা যদি হয় যেটাকে আমি বলতে পারি এন্ডেঞ্জারিং সোভারেনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এই জিনিসটাকে আমরা চেষ্টা করছি রোধ করতে। আমরা একটা দুটো এক্সাম্পল শুনতে চাইবো। ধরুন মানে যেটা আমার দেশের বিরুদ্ধে হচ্ছে, ধরুন এমন কোন কাজ, এই কাজটা কেউ যদি করে তাহলে সেটা দেশের বিরুদ্ধে যাচ্ছে, রাষ্ট্রের জন্য সেটা ক্ষতিকারক হবে, তার জন্য এই আইনটা তার বিরুদ্ধে লাগু হতে পারে, কার্যকর হতে পারে। কি ধরনের? কোনো রেবেলিয়ন করলাম, আর্মড রেবেলিয়ন করলাম, হ্যাঁ, এটা আমার দেশের কার বিরুদ্ধে, মানে দেশের বিরুদ্ধে করলাম, দেশের রাষ্ট্রের বিরুদ্ধে করলাম, বা আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে করলাম? গোষ্ঠীর বিরুদ্ধে না, আমার দেশকে ডিস্টার্ব করছি আমি আমার অ্যাক্টিভিটির মাধ্যমে, ঠিক আছে, আমার এমন কিছু আমি করছি বা আমার গোষ্ঠী এরকম কিছু একটা করছে, আমার সাথে আমার যারা লোকেরা আছে এমন কিছু একটা করছি যেটাকে আমার দেশের যে পিস অর্ডার, ল এন্ড অর্ডার সিস্টেম ডিসরাপ্ট করে দিচ্ছে, পিসফুল যে পাবলিক অর্ডারটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে, বা আমার দেশ যে একটা শান্তিপূর্ণ, যে আমরা কনসেপচুয়ালি যে আমাদের ভারতবর্ষটা আছে, এই ভারতবর্ষে যে শান্তিপূর্ণ পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার এরিয়ারও পরিবেশ নষ্ট করে দিচ্ছে, বা আমি এরকম কিছু করলাম যে সাপোজ আমি বললাম এই পার্টিকুলার এরিয়া, আমার ভারতবর্ষে তো একটা টেরিটরি আছে, এই পার্টিকুলার টেরিটরি কোন একটা পার্টিকুলার এরিয়া, দিস ইজ নট পার্ট অফ ইন্ডিয়া, এটা দেশের পার্ট না, আমরা আলাদা হয়ে যেতে চাই, সিজেশনিস্ট মেন্টালিটি, আলাদা হয়ে যাওয়ার মেন্টালিটি, বা আমি সবাইকে বলছি যে মানে দেশ ভাগের চক্রান্ত যদি কেউ করছে, চক্রান্ত যেটা সিজেশন বলছে, বা কেউ যদি আলাদা এই যে আমাদের প্রায় সময় দেখা যায় আলাদা রাজ্যের দাবি করা হচ্ছে যে আমরা আলাদা রাজ্য চাইছি, সেটা কি না? আলাদা রাজ্য ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, দেশ আলাদা, দেশ ভাগ করা আলাদা জিনিস, আর আলাদা রাজ্য, দেশকে আমি টুকরো করে দিতে চেষ্টা করছি, যেটাকে আমি বলতে চাইছি, আমি আমার কথাটা ওখানে নিতে চাইছি যে দেশটাকে আমি ভাগ করে দিতে চাইছি, আলাদা রাজ্য ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। আচ্ছা, সেখানে আসছে না তাহলে এটা, ফাইন, ওকে, তাহলে দেশের বিরুদ্ধে কথা বলছি মানে দেশের, হ্যাঁ, এখানে আরেকটু আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, আপনি বলছিলেন যে সার্বভৌমতার যে সোভারেনিটি, ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এই কনসেপ্টের মধ্যে আপনি বলছেন ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনটা কি সাবভার্ট হচ্ছে কিনা, জাস্ট ওটা আমি টাচ করে আসবো। আমার মনে হয় না এই কনসেপ্টটাকে আমরা নিয়েছি বা বিএনএস এর মধ্যে এই মেন্টালিটি নিয়ে বানানো হয়েছে। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনটাকে আমরা অ্যাবসলিউট, যেই ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আমাদের দেশে কখনোই ছিল না। আমাদের পোস্ট, যদি আমরা কনস্টিটিউশনটা আবার যাবো আমি ওখানে, কনস্টিটিউশনটাতে যদি দেখি ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আছে সত্যি, কিন্তু এর সাথে একটা রিজনেবল রেস্ট্রিকশন থাকে। আচ্ছা, একটা রিজনেবল রেস্ট্রিকশন, কিছু কিছু গ্রাউন্ডে অ্যাবসলিউট আমি ফ্রিডম আমি ক্লেম করতে পারি না। তো আমার অ্যাবসলিউট ফ্রিডম মানে আমি এমন কিছু বললাম which is disturbing the public order, ল এন্ড অর্ডার, যদি এরকম সেটা আমি করতে পারি না, রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে চলে আসছে, তাহলে তো কোনো দিকে আমি ভাববো না যে বিএনএস এর প্রভিশনটা ভায়োলেট। সমস্যাটা হচ্ছে 124A, ব্রিটিশ এই যখন এই আইনটা কার্যকর করেছিল, সেটা তো যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে দমন করার জন্য এই আইনটা চালু করা হয়েছিল বলা হয়। এখন যে তখন সেটা গান্ধীজি এই আইনে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, বা যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে, তারা যেন ব্রিটিশ বিরোধী কোনো কার্যকলাপ না করতে পারে তার জন্য তাদেরকে এই আইনে আটকানো হতো, অ্যারেস্ট করা হতো। তাহলে স্বাধীনতার পর এই আইনটাকে কেন রেখে দেওয়া হলো? তার জন্য আমি বললাম এটা খুব ডিবেটেবল, এখনো ছিল, তখনও চেঞ্জ হয়নি, এটা কন্টিনিউ করেছে, বাট অবভিয়াসলি এটাকে অ্যাবেয়েন্সে রাখা হয়েছিল, মানে সাইড করে রাখা হয়েছিল, বাট এটাকে ডেফিনেটলি খুব একটা প্রমোটেড প্রভিশন কখনোই ছিল না, প্রমোটেড প্রভিশন ছিল না। হ্যাঁ, ডিলিট হয়নি অ্যাজ সাচ, বাট অ্যাকর্ডিংলি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং আমরা এখন দেখতে পাই যে এখন কি তাহলে আমরা কি বলবো যে সেডিশন ল আছে কি না নেই, মানে নতুন আপনারা এই যে বিএনএস এর মধ্যে সেডিশন অ্যাজ এ কনসেপ্ট আর নেই, সেডিশন এজ এ কনসেপ্ট আর নেই, আমি বলবো মানে রাষ্ট্রদ্রোহ আইন যেটা বলা হতো, বাংলায় আমরা যদি বলি রাষ্ট্রদ্রোহ আইন যেটা বলা হতো 124 এ, সেটা তাহলে এখন আর নেই, রাজার দ্রোহ আর নেই, রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, এখন তো আমরা আমি দেশদ্রোহ বলছেন। হ্যাঁ, ওকে, চলুন, এখন এটাই হচ্ছে ব্যাপার যে স্বাধীনতা
77 বছর পরও কেন সেই আইনের প্রয়োজন ছিল আমাদের দেশে, সেটা আপনি বলছেন ডিবেটেবল, এবং নিশ্চয়ই সেটা ডিবেটেবল, এবং সেই ডিবেট আমরা আরো করব নিশ্চয়ই। তবে নতুন 3টি আইন কার্যকর করার জন্য দেশের বিভিন্ন আদালত এবং থানাগুলো কতটা তৈরি বলে আপনি মনে করেন? কারণ ইনফ্রাস্ট্রাকচারাল তো একটা বিরাট বড় চেঞ্জেস আসতে হবে, টেকনোলজি নির্ভর হচ্ছে। তো সেখানে ভারতবর্ষের আমাদের রাজ্যেই আমরা প্রত্যন্ত এলাকার অনেকগুলো থানাতে আমরা দেখি সব পরিকাঠামো নেই। তো এগুলো কি যাদের পরিকাঠামো নেই তারা কি পুরনো আইনেই চলবে বা এরকম কিছু, না নতুন আইন তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবে যেখানে ধরুন সেখানে সেরকম পরিকাঠামো নেই? পরিকাঠামোটা একটা বিরাট ইস্যু, এটা বিরাট চ্যালেঞ্জ আমি ধরে নিচ্ছি এখানে। আমাদের পুরো ভারতবর্ষেই আমার মনে হয় ওয়ার ফ্রন্টে ওরা কাজ করছে। দেশ, আমাদের সরকার প্রত্যেক জায়গায়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ডিরেকশনস আছে এবং প্রত্যেক স্টেট নিজের মতো করে ওদের প্রচেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যেও তা চলছে। আমাদের যেমন এখানে স্টিয়ারিং কমিটি আছে, হ্যাঁ, ওরা কনস্ট্যান্টলি লাস্ট ফিউ মান্থস ধরে এটা করে যাচ্ছে, কনস্ট্যান্টলি ওরা করে যাচ্ছে যে কিভাবে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছে ওদেরকে ইনক্লুড করে সিস্টেমের মধ্যে কেমন করে ওদেরকে অ্যাওয়্যার করা। সবচেয়ে প্রথম হচ্ছে জনতার কাছে যাওয়ার আগে হচ্ছে লটা, যারা স্টেক হোল্ডার্স, যারা এই লটাকে নিয়ে কাজ করবে, হ্যাঁ, যেমন হচ্ছে পুলিশ, হ্যাঁ, পুলিশকে ট্রেন করা হয়েছে, আমাদের রাজ্যে এটা করা হয়েছে এবং এটা পুরো ভারতবর্ষে করা হচ্ছে। এটা এখানেও অনেকেই প্রশ্ন তুলছেন যে পুলিশ তো এতদিন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, নির্বাচনের ফলাফল ঘোষণার পর আইন কার্যকর হয়ে গেল, তাহলে পুলিশকে ট্রেন করা হবে হয়েছে মোর দেন, আই থিঙ্ক লেটেস্ট যেটি আমি দেখছিলাম নিউজের মধ্যে, আই থিঙ্ক 3000-এর উপরে অফিসার্স টোটালি ট্রেন হয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার্স আছে, তারপরে ফরেনসিক্স যারা ডিপার্টমেন্ট ওরা আছে, দেন আমাদের পাবলিক প্রসিকিউটরস যারা আছে ওরা, আইনজীবীরা, ওদেরকেও অবভিয়াসলি অ্যাওয়্যার করতে হবে আইনের ব্যাপারে, আরো বোঝাতে হবে, এই ওদের জন্য আছে। মেডিকেল প্র্যাকটিশনার্স যারা, এটা একটা বিরাট রোল প্লে করে, হ্যাঁ, মেডিকেল প্র্যাকটিশনার্সদেরও রিসেন্টলি হচ্ছিল, ওদেরও ট্রেনিং চলছিল। ইভেন আমি বলবো ইভেন আমাদের আইনের ছাত্রদেরকেও অ্যাওয়্যার করা চলছে। সো প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ছাত্র আপনি যেহেতু বললেন ম্যাডাম, অ্যাওয়ারনেসের কথা আপনি বলছেন, ছাত্রের কথা বললেন, তো মনে পড়ছে যে আপনি যেহেতু ল কলেজে, তো এখন এই যে ছাত্ররা যারা মাঝপথে রয়েছে কোর্সের, তারা তো এতদিন পুরনো কোর্সগুলো পড়ছিল, এখন হঠাৎ করে যখন কার্যকর হলো, সেটা কি বিল পাস হওয়ার পর থেকে তারা নতুন কোর্স পড়ছিল নাকি কার্যকর হওয়ার পর থেকে তারা নতুন কোর্স পড়ছে? এনফোর্সেবল হয়েছে তো 1 জুলাই থেকে। তো 1 জুলাই পর থেকে যখন নতুন সেশনস চলবে, তখন অ্যাকর্ডিংলি বাচ্চারা নতুন এই 3টা আইন যাদের যে সেমিস্টারে থাকবে, অ্যাকর্ডিংলি বাচ্চারা ওইভাবেই পড়বে। এবং অবভিয়াসলি বিভিন্ন ইনস্টিটিউটস আই থিঙ্ক এটাই সিস্টেম হবে, বিকজ ওয়ান্স এটা এনফোর্সেবল হবে তখন থেকে এটা পড়ানো যাবে। তাহলে পুরনো যে আইন যারা পড়ছিল তারা আর পুরনো আইনটাকে কমপ্লিট করলো না, সেটা প্রয়োজন পড়বে না? তাহলে পুরনো আইন অবভিয়াসলি কমপ্লিট করছে। যেমন সাপোজ কারোর, হ্যাঁ, পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, ওদের পুরনো পার্টিকুলার অ্যাক্টের মধ্যে পরীক্ষা হয়ে গেছে। নেক্সট সেমিস্টারে যখন সে উঠবে তখন অ্যাকর্ডিংলি যেই কোর্সের মধ্যে যেই লটা থাকবে, সাপোজ সিআরপিসি থাকলো, সিআরপিসির জায়গায় সে পড়বে নাগরিক সুরক্ষা অধিনিয়ম। দেন সাপোজ কারোর আইপিসি আছে সে পড়বে অ্যাকর্ডিংলি বিএনএস পড়বে। যার এভিডেন্স আছে সে পড়বে আমাদের সাক্ষ্য অধিনিয়ম। তো অ্যাকর্ডিংলি ওইভাবে। তাহলে এখানে একটা ছাত্রদের জন্য তো এটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেল, কারণ সময় খুব কম পাবে, পুরো আইনটা বুঝতে হবে, পুরো আইনটা, কারণ পুরোনোটা হাফ পড়েছিল, আবার এখন হাফ সময়টাতে এখন দেখা গেল নতুন আইনগুলো পড়তে হবে। ছাত্রদের জন্য চ্যালেঞ্জ হবে সেটা, নাকি তাদের জন্য কোনো এক্সট্রা কোনো কিছু? হ্যাঁ, ছাত্রদের জন্য সব জায়গায় আই হোপ করছে, যেমন এফর্টস নেওয়া হচ্ছে, যেমন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস কলেজেসদের মধ্যেও আছে, যে ওখানেও হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে আমাদের কাছে ডিরেক্টিভস আসছে যে বাচ্চাদেরকেও যেমন আমরা অ্যাওয়্যার করতে পারি, তো বাচ্চাদেরকেও অ্যাকর্ডিংলি অ্যাওয়্যার করার আমরা ক্যাম্পেইন করছি। অ্যাকর্ডিংলি যেমন সাপোজ কেউ পড়াচ্ছে এই সাবজেক্ট, সে কম্পারেটিভ বলে দিচ্ছে যে ওটা ওইখানে এই চেঞ্জ আছে, বা এই জিনিসটা ওইটাতে ছিল না, এইটাতে আছে, এই ধরনের অ্যাকর্ডিংলি। এই অ্যাওয়ারনেসটা, এই যে আপনি বললেন যে পুলিশকে ট্রেন করানো হচ্ছে বা জুডিশিয়ারিকেও অ্যাওয়্যার করানো হচ্ছে, বা আপনারা ছাত্রদের করছেন, এই অ্যাওয়ারনেসটা কে করাচ্ছে, কাদের তরফ থেকে করানো হচ্ছে? সরকারের তরফ থেকে হচ্ছে, হ্যাঁ, ল ডিপার্টমেন্ট তরফ থেকে হচ্ছে, আমাদের জুডিশিয়াল একাডেমি এটার মধ্যে অ্যাক্টিভলি কাজ করছে, এবং আমি যেটা বললাম যে আমাদের স্টিয়ারিং কমিটি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে, এটার মধ্যে আই থিঙ্ক মুখ্য সচিব এবং ওনারা সবাই আছে, হোম সেক্রেটারি, ডিজিপি লেভেলের অফিসার্সরা আছে, এবং আরো ফরেনসিক্সের ডাইরেক্টর লেভেল অফিসার্সরা আছে, তো জুডিশিয়ারি রিপ্রেজেন্টেটিভসরা আছে, সবাই আছে, যত স্টেক হোল্ডার্স যা আমি বলছিলাম বারবার, স্টেক হোল্ডার্সরা সবাই এটাতে আছে। অ্যাকর্ডিংলি প্রত্যেকে নিজের ফিল্ডে কাজ করে যাচ্ছে এবং অ্যাওয়ারনেসের চেষ্টা করছে। হ্যাঁ, আরেকটু এই জায়গাটা অ্যাড করে নেব আমি, আপনি যে প্রশ্ন করছিলেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি ইনফ্রাস্ট্রাকচারাল প্রশ্ন, হ্যাঁ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে। আমাদের
মেশিনারির জন্য, যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেমন আপনি বললেন ডিজিটালাইজ করার ব্যাপারগুলি, কারণ এখন এমন হয়েছে যে থানার মধ্যেও ডিজিটালাইজ করার ব্যাপার হয়েছে। প্রতিদিন আগেও ছিল, কিন্তু এখন ডিজিটালাইজ করে দিতে হবে যে কতটা কেস রেজিস্টার হচ্ছে, আসছে, কতটা কেস রেজিস্টার হয়েছে, কোন সেকশনের আন্ডারে হয়েছে, বা কি অ্যাকর্ডিংলি ডেটা, হ্যাঁ ডেটা তার শো করতে হবে। তো এই যে ডিজিটালাইজ করার জন্য তো তার মেকানিজম থাকতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, ইন্টারনেট থাকা, বিরাট এই ইস্যুসগুলি আছে। হ্যাঁ, এই সবগুলি ব্যবস্থা করতে হবে। অবভিয়াসলি এটা টাইম টেকিং ইস্যু, বাট চলছে আমার মনে হয় কাজ, আমাদের রাজ্যেও চলছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই প্রচেষ্টা চলছে। হ্যাঁ, জাস্ট এই মোমেন্টে আমরা বলতে পারবো না আমরা অ্যাবসলিউটলি ইনফ্রাস্ট্রাকচার এখনই ডেভেলপ হয়ে যাবে, এরকম না, সময়ের সাথে সাথে ডেভেলপ হবে। যেমন ফর এন এক্সাম্পল, আমি আবার এখানে আসবো, আইনের মধ্যে আসবো, যেমন ফরেনসিক্স, যেমন লাইক ফরেনসিক্স এর কথা বলা হলো, যে এই ওদেরকে ইকুইপ করা, যে এত সময়ের থেকে বেশি যদি ইমপ্রিজনমেন্ট হয় তাহলে ওই জায়গায় গিয়ে ফরেনসিক টিম যেতে হবে, ওখানে গিয়ে অ্যাকর্ডিংলি রেকর্ড করতে হবে। এখন অনেক জায়গায় এই সিস্টেমটা ডেভেলপই নেই কোনো স্টেটের, তখন সে কি করতে পারে, পার্শ্ববর্তী কোনো রাজ্যের হেল্প নিতে পারে। সে পার্শ্ববর্তী আমাদের রাজ্যে আগরতলাতে রয়েছে ফরেনসিক ল্যাব, এবং আগরতলার বাইরে আর কোথাও আছে আমি এটা বলতে পারবো। ঠিক, এখন যদি প্রত্যন্ত এলাকায় যখন কোনো ইনসিডেন্ট যদি হয়, তাহলে আগরতলা থেকে ফরেনসিক যেতে গিয়ে তারপর গিয়ে আশা করি এইভাবে ওদের এসওপি ডেভেলপ হবে, এসওপি নিশ্চয়ই ডেভেলপ করে নিতে হবে। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে ম্যাডাম, যে আমরা যেটা বলছিলাম শুরুতেই, আমি যেটা বলছিলাম যে অনেক ধরনের আপত্তি এখন শুনছি এই আইনগুলো প্রত্যাহার করার জন্য। বিরোধী দলের অনেকেই, এখন অনেক নেতৃত্বরা সরকারকে চিঠি পর্যন্ত লিখছেন, বা একাংশের আইনজ্ঞরাও কিন্তু এই আইনগুলোর এখনো আপত্তি তুলছেন, এই আইন নিয়ে ডিবেট হয়নি, এই ধরনের কথা এখনো বলছেন। ওনারা এখনো এটাই আশা করছেন যে এই আইনগুলো প্রত্যাহার করা হবে। তবে আইন সম্পর্কে তো সবাই, যেটা বলছিলাম যে ওয়াকিবহল থাকে না, সাধারণ মানুষ তো আইন সম্পর্কে ওয়াকিবহল থাকে না, কোন আইনে কি আছে সাধারণ মানুষ জানে না। মানুষ নিজেদের অধিকারটাই জানে, কি করতে পারবে, কি করা উচিত নয় আমার, সেগুলো মানুষ জেনে রাখে। এবং আমি কোনো সমস্যায় পড়লে নিশ্চয়ই একজনের সাহায্য নেব, সেটা নিশ্চয়ই পুলিশ হতে পারে, আইনের কোনো মানুষ হতে পারে। এখন নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষের কি কি জানা উচিত বলে আপনার মনে হয়? কোন জিনিসগুলো মানুষের জেনে রাখা উচিত, কোন জিনিসগুলো নিয়ে মানুষ সচেতন থাকা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় সবচেয়ে বেস্ট যে আমাদের কাছে হেল্প আছে যেটা আজকের দিনে হচ্ছে আমাদের টেকনোলজি। সবার হাতে হাতে মোটামুটি আমরা দেখতে পাই হাতে সবার মোবাইল আসছে, ঠিক আছে? সিন্স আমার মনে হয় ম্যাক্সিমামের হাতে আমরা মোবাইল দেখতে পাই। আরেকটা হচ্ছে ইন্টারনেট। সিন্স যাদের হাতে এই জিনিসটা আছে, এটা একটা বিরাট টুল জানার জন্য, নলেজের একটা বিরাট টুল। তো আমরা এটা হেল্প নিতে পারি প্রপারলি। আমরা অ্যাক্ট, অবভিয়াসলি সাধারণ মানুষের জন্য পসিবল না যে অ্যাক্ট সে পড়ে তার নলেজ সে গ্যাদার করবে। তার জন্য বেসিক কোনো ইনফরমেশন যদি তার দরকার পড়ে, সে কোনো গুগলের মাধ্যমে সেটা নিতে পারে ইনফরমেশন। অবভিয়াসলি অথেন্টিক ইনফরমেশন দেখতে হবে, সেটা তা নিতে পারে। এর সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক যেমন আমি কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম, যেমন দিল্লিতে ওরা একটা অ্যাপ, ওখান থেকে একটা অ্যাপ ডেভেলপ করেছে। এরকম বিভিন্ন জায়গায় অ্যাপ আছে। আমাদের প্লে স্টোরে গিয়ে যদি কোনো এরকম অ্যাপ আমরা দেখতে পারি উইচ ইজ ইউজফুল এনাফ, তো আমরা ওই অ্যাপের মাধ্যমেও কিন্তু এই 3টে আইনকে বেসিক যা আছে আমরা তা বুঝে নিতে পারবো। যেটা নেসেসারি কমন ভাষায়, নর্মাল বা সাধারণ ভাষায় যেখানে বোঝানো হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝে যেতে পারি, যেটা নেসেসারি আমাদের দরকার। অধিকার যে কথাটা বলছেন, যেমন আপনি বললেন যে জিরো এফআইআর এর কথা বলছিলেন, এই বেসিক জিনিসগুলি, যেমন ই ফাইলিং, হ্যাঁ কি করতে পারি আমি, আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে আমি কি করতে পারি, বেসিক জিনিসগুলি, ঠিক আছে? তার জন্য ইমপ্রিজনমেন্ট জানাটা দরকার নেই, কতটুকু সাজা হবে জানাটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি করে কি করতে পারি। আমার সাথে কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমি আমার ফার্স্ট কি করা উচিত বা কিভাবে ফাইলিং করতে হবে। সাধারণ এফআইআর কনসেপ্টটা তো নিশ্চয়ই সবার জানা থাকে। এর সাথে অবভিয়াসলি কিছু এডিশন হয়েছে যেটা তাকে ফ্যাসিলিটেট করার জন্য, যেমন জিরো এফআইআর হয়ে গেল, ই ফাইলিং হয়ে গেল, এগুলি সে এখন নরমালি সে করতে পারবে এখন। এবং প্রত্যেকটা মিডিয়ামে, যেমন আপনাদের মিডিয়া হাউসেস গুলির মাধ্যমেও কিন্তু ইনফরমেশনটা ওদের কাছে যাচ্ছে, তাও যদি সে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে, আমার মনে হয় বিরাট হেল্প হবে। ওকে, সাজার ব্যাপারে এই নতুন আইনে কি ধরনের প্রাবধান রাখা হয়েছে? মানে অনেকেই বলছে যে অপরাধ, কঠিন অপরাধ যেগুলো আগে সাজা হয়তো কম ছিল, এখন সেগুলো সাজা বেশি করা হয়েছে, যাবজ্জীবনটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং ইভেন কি ফাঁসির সাজাটাও বেশি করা হচ্ছে। এবং আরেকটা জিনিস, যেখানে আগে যাবজ্জীবন আমরা শুনতাম 14 বছরে তারপর তাকে ছেড়ে দেওয়া হতো, অনেক সময় 10 বছর বা আরো কিছু কম সময় তাকে ছেড়ে দেওয়া হতো ভালো কন্ডাক্ট করলে সংশোধনাগারে।
এখন যাবজ্জীবনটা কি মানে কেমন হচ্ছে, ন্যাচারাল ডেথ অব দি যাবজ্জীবন ধরা হচ্ছে, এরকম কোনো কিছু কি করা হয়েছে? হ্যাঁ, এটা ইনসার্ট করা হয়েছে, কনসেপ্টটা ইনসার্ট করা হয়েছে। হ্যাঁ, এখানেও কনসেপচুয়াল ডেভেলপমেন্ট হতে হবে উইথ টাইম, এটাও বুঝতে হবে আমাদের। আগামীতে বুঝতে পারবো যদি কোনো কেস, হ্যাঁ না এর ব্যাপারটা ইস্যু না, যেমন কোন কেসে কি হচ্ছে বা কেমন ধরনের ক্রাইমের জন্য কি অ্যাপ্রোচ করা হচ্ছে এটা বিষয়। কারণ কি সাপোজ সে ভালো বিহেভ করলো জেলখানায়, তখন তার কি হবে, সেই অ্যাপ্রোচটা উইথ টাইম বোঝা যাবে যে হ্যাঁ সে যদি ভালো বিহেভ করছে, তার মধ্যে রিফর্মেশন যে কনসেপ্টটা এখন তার মধ্যে রিফর্ম সে হয়েছে, ফিলটা আসছে, তখন কোর্ট কি এখানে অ্যাপ্রোচ নেবে, ওকে কি একটু তার সাজা কি কমিয়ে দেওয়া হবে, যে কনসেপ্টটা এখনো হয়ে থাকে নর্মালি এখন অবধি হয়ে থাকছে, তো সেটা এখন কন্টিনিউ করবে কিনা, এই বিষয়গুলি একটু ভাবার বিষয়। এবং এটা উইথ টাইম আমরা বুঝতে পারবো এই অ্যাপ্লিকেবিলিটা কি আছে বা কি হবে। আর ইনক্রিজ পানিশমেন্ট যেটা বলছেন, হ্যাঁ এটা হয়েছে, অনেক পার্টিকুলার অফেন্সেস এর মধ্যেই ইমপ্রিজনমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং ফাইন বিষয়টা যেটা, হ্যাঁ জরিমানা যেটা আছে, জরিমানা ইনক্রিজ করা হয়েছে। যেমন আগে খুবই নমিনাল ছিল, হয়তো ওই সময়ের জন্য ওই অ্যামাউন্টটা ভীষণ বেশি ছিল, কিন্তু এখনের জন্য ওই অ্যামাউন্টটা ভীষণই নমিনাল হয়ে গেছে বা এটার কোনো রেলিভেন্সি নেই। তো ওই ধরনের কোনো, আমি যেমন একটু নাম্বারস বলে দিচ্ছি, যেমন নিয়ারলি 33টা অফেন্স এমন আছে যেগুলির মধ্যে এনহান্স পানিশমেন্ট হয়েছে, এনহান্স ইমপ্রিজনমেন্ট করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে সাজা, ঠিক আছে, এরকম করা হয়েছে। যেমন 83টা কেসের এরকম কিছু সেকশন আছে যেগুলির মধ্যে বলা হয়েছে যে অ্যাটলিস্ট মিনিমাম ফাইন ইনক্রিজ করে দেওয়া হয়েছে। ফাইন যেটা আমি আপনাকে বললাম, যেটা আগে একটা আমাদের এখনের সময় যদি চিন্তা করি ভীষণ নমিনাল ছিল, এটাকে বাড়িয়ে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। এবং 23টা এরকম অফেন্স আছে যেটার মধ্যে মিনিমাম পানিশমেন্ট দেওয়া হয়েছে, মানে আগে যেমন ছিল হচ্ছে ম্যাক্সিমাম এতটা পানিশমেন্ট হতে পারতো, এখন কনসেপ্টটা 23টা এরকম অফেন্স আছে যেরকম নর্মালি যদি আমি বলি মিনিমাম অ্যাটলিস্ট এতটা পানিশমেন্ট দিতে হবে, মিনিমাম সাপোজ 1 বছর দিয়ে দেওয়া হবে। ওকে, মিনিমাম পানিশমেন্টটাকে পেতেই হবে তাহলে। হ্যাঁ, তো এরকম 23টার মতো অফেন্সেস করে দাও। ওকে, একটা শেষ প্রশ্ন ম্যাডাম আপনার কাছে, নতুন ফৌজদারি আইন দেশের আইন ব্যবস্থাকে কতটা আধুনিক করবে বলে আপনি মনে করেন, এবং দেশের অপরাধ দমন কতটা হবে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? আমার মনে হয় আধুনিক নিশ্চয়ই করবে। আচ্ছা, আধুনিক নিশ্চয়ই করবে, কারণ আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে যে আমাদের তিনটা ফৌজদারি আইনের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে এটাকে টেকনোলজি সেভি করে দেওয়া হয়েছে, বা এখনের যেভাবে টেকনোলজি ডেভেলপ করছে বা সবার হাতে হাতে টেকনোলজি পৌঁছাচ্ছে, সেই কনসেপ্টকে মাথায় রেখে আমাদের আইনগুলিকে বানানো হয়েছে। এবং যেমন এভিডেন্সকে ডিজিটালাইজ করার কথা বলছে, যেমন আমরা যেমন মোবাইল ইউজ করছি, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল, এভরিথিং সবকিছুকে ইনক্লুড করা হচ্ছে, ল্যাপটপ, মোবাইল, এভরিথিং ইনক্লুড করা হয়েছে। তো সিন্স এগুলি ইনক্লুড করা হয়েছে, আমার মনে হয় আধুনিক তো নিশ্চয়ই হয়েছে। আর এর সাথে আমার মনে হয় আমাদের যে তিনটা ফৌজদারি আইন আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। অবভিয়াসলি এটার অ্যাপ্লিকেবিলিটি এটার উপর ডিপেন্ড করে, এটা আমরা আগামীতে বুঝতে পারবো, কিন্তু ডেফিনেটলি রিফরমেশনের দিকে আমরা আছি। এবং আমাদের রিস্টোরেটিভও আমরা বলতে পারবো যে ভিকটিমসদের ব্যাপার আমরা চিন্তা করছি, দুটো পার্টির কথাই আমরা চিন্তা করছি, ন্যায়ের কথা চিন্তা করছি, জাস্টিসের কথা চিন্তা করছি, ইনস্টেড জাস্ট দণ্ড দেওয়ার চিন্তা আমরা করছি না। অপরাধ কমবে বলে আপনি আশাবাদী? আইন পরিবর্তন মানে করে অপরাধ কমবে বলে? হ্যাঁ, আমার মনে হয় অনেকটা কমতে পারে, বিকজ এখন যেটা হচ্ছে কি অনেক জায়গায় এরকম করা হয়েছে, দণ্ড বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা ডেটারেন্স ক্রিয়েট করতে পারে, একটা এক্সাম্পল ক্রিয়েট করবে সমাজের মধ্যে যে এই ধরনের কোনো কোনো যদি অফেন্স সে কমিট করে তার জন্য সে বেশি পানিশমেন্ট পাচ্ছে, এটার একটা এফেক্ট থাকে, ডেটারেন্ট এফেক্ট থাকতে পারে। সো অবভিয়াসলি ডেটারেন্ট এফেক্টে যাদের উপরে নর্মালি ইনফ্লুয়েন্স হয় ওরা ডেটারেন্সে, ওদের ন্যাচারালি প্রবণতা কমে আসার কথা। আর এর সাথে কি হয়েছে, যেমন টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছে। আগে কি হতো, কোন একটা ক্রাইম কমিট করলে চলছে, কেসটা চলছে, এখন ব্যাপারটা তা না। আশা করছি আমরা উইথ দ্য সিস্টেম, নতুন সিস্টেমের সাথে সাথে সময় সাপেক্ষ ইস্যু হবে যে উইদিন দিস পিরিয়ড অফ টাইম কেসটা ডিসপোজ অফ করতে হবে। সিন্স তাড়াতাড়ি কেস ডিসপোজ হবে, তখন দেখা যাবে কি মানুষের মধ্যে প্রবণতা থাকবে যে পানিশড হচ্ছে, বিকজ আমরা টেকনোলজিক্যালিও অ্যাডভান্স করে দিচ্ছি, চেষ্টা করছি যে ইনভেস্টিগেটিভ প্রসিজারকে আমরা আরো টু দ্য পার করতে পারি সিস্টেমের সাথে, প্রেজেন্ট সিচুয়েশনের সাথে। তো এই সবগুলিকে যদি মাথায় রাখি এবং অ্যাকর্ডিংলি যে প্রিন্সিপালকে মাথায় রেখে তিনটা অ্যাক্ট বানানো হয়েছে, ওটা যদি আমরা অ্যাচিভ করতে পারি নিশ্চয়ই কমবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আজ আমাদের সঙ্গে থাকার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, দেশে কার্যকর হওয়া নতুন ফৌজদারি আইন নিয়ে আইনজ্ঞ মহল দ্বিধা বিভক্ত। একাংশ মনে করছেন নতুন আইনে বিচার ব্যবস্থার উন্নতি হবে এবং দেশের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমবে, আর অন্যদিকে আরেকাংশ আইনজীবী বলছেন নতুন আইন মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে।
বিচার ব্যবস্থায় বা বিচার প্রক্রিয়ায় এই নতুন আইনগুলো কি ধরনের প্রভাব ফেলবে তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। সময়ের সাথে সেটা আরো ভালো করে বোঝা যাবে। তাই নতুন আইন নিয়ে পর্যায়ক্রমে আমরা আরো আলোচনা অবশ্যই করব। তবে আপনারা নতুন ফৌজদারি আইন সম্পর্কে বিস্তারিত জানতে এবং দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।